नमस्कार बंधुरा आमी सहेली अलौकिक जोनेर आसरे तोमादेर आरो एकबार स्वागत जानाच्छि। बंधुरा आज अलौकिक जोने आरो एकबार फिरे एसेछि नतून एकटा एपिसोड निये, दुजोन नतून सदस्येर घटना निये, जादेर घटना एर आगे तोमरा कखनो शोनोनि। आशा करछि तोमादेर भालो लागबे। केमन लागलो अवश्यई जानिओ। प्रथम घटना पाठिয়েছেন किशोर, लिखছেন शैलीदी केमन आछो। आमार नाम किशोर, आमी हुगली जिला थेके बोलছি। आमी तोमार कण्ठस्वरेर अनेक बड़ो भक्त। যাই হোক, আমি আজ একটা ছোট ঘটনা বলতে চলেছি, তবে ওই ঘটনাটা আমার সাথে ঘটেনি। এই ঘটনার সাক্ষী আমার পাড়ার এক জেঠু জেঠিমা। ঠিক সাক্ষী না, আসলে তাদের সাথেই ঘটেছিল ঘটনাটা। একদিন জেঠু ঘটনাটা আমায় বলে। তখন ছিল গরমকাল, মাঠে শশা চাষ হচ্ছিল। তবে যে জায়গায় শশা চাষ হচ্ছিল সেখানে খুব চোরের উৎপাত। প্রতিদিন সকালে শশা তুলতে যেত, শশা আর পেত না, মানে ওই রাতে চুরি হয়ে যেত। তাই জেঠু ঠিক করলো কয়েকটা দিন রাত জেগে পাহারা দেবে। তাই একদিন রাতে খাওয়া দাওয়া করার পর জেঠু একটা হারিকেন হাতে নিয়ে মাঠে যায়। মাঠটা একবার চক্কর দিয়ে মাচায় উঠে বসে। সেদিন রাতটা জেঠু মাঠেই কাটায়। তবে রাত যখন 12টা বাজে তখন বেশ কিছুটা দূর থেকে জেঠু একটা মহিলার কান্নার আওয়াজ পায়। জেঠু কান্নার আওয়াজ পেয়েছিল বটে, তবে জেঠু মাঠ থেকে কোথাও সরে যায়নি। মাচাতেই জেঠু চুপ করে বসেছিল। ভাবছিল এই মহিলার হয়তো কোনো ব্যাপার, অথবা এই চোর চুরি করতে এসেছে আর কান্নার আওয়াজ করে আমাকে ভয় দেখাচ্ছে। তাই জেঠু আর মাচা থেকে নামে না। ফাঁকা মাঠ, জেঠু একা মাঠে বসে। থাকার মধ্যে কাছে ছিল একটা লাঠি আর ওই টিম টিম করে জ্বলতে থাকা হারিকেনটা। তবে জেঠু খেয়াল করে রাত যত গভীর হচ্ছে তত যেন কান্নার আওয়াজটা জোরে কানে এসে লাগছে। জেঠু একটা জোরে হাঁক দেয়, কে ওখানে? কিন্তু কোনো উত্তর পায় না। তাও জেঠু মাচা থেকে নামে না। জেঠুর ভূত প্রেতের ভয় কোনোদিন ছিল না, তবে জেঠু এই ভেবে নামেনি যদি ওই মহিলা চুরি করতে আসে তাহলে মহিলার পিছু ধরলে বিপদ আছে, অন্য কোনো রকম কেসে ফাঁসিও দিতে পারে। তার থেকে বরং মাচাতেই থাকা ভালো। এত রাত্রে ওই মহিলা তো আর একা চুরি করতে আসবে না, সাথে নিশ্চয়ই তার সঙ্গে সাঙ্গপাঙ্গ আছে। তার থেকে মাঠে আসলেই হাতে নাতে ধরা যাবে। তবে মাঠে আর কেউ আসে না। জেঠু খেয়াল করে আস্তে আস্তে কান্নার আওয়াজটা কমে যাচ্ছে। জেঠু ভেবেছিল মাচার আলো জ্বলতে দেখে ওই মহিলা ফিরে যাচ্ছে। এর কিছুক্ষণ পর মাঠ পুরো স্তব্ধ, মানে কান্নার আওয়াজ পুরোপুরি থেমে গেছে। এরপর জেঠু ঘুমিয়ে পড়ে। পরের দিন শশা তুলে বাজার নিয়ে বেশ কিছুদিন এভাবে কাটছিল। রাতে মাঠে থাকছিল আর প্রতিদিন 12টা বাজলেই মহিলার কান্নার আওয়াজ পাচ্ছিল। জেঠু তো মহা চিন্তায়। জেঠু ভাবতে থাকে, সত্যি কি ওই মহিলা চুরির জন্য আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, না এর একটা অন্য কোনো ব্যাপার আছে? একটা তো বিহিত করতেই হবে। তবে ব্যাপারটা জেঠু জেঠিমাকে বলে, জানো তো প্রতিদিন মাঠে তো পাহারা দিতে যাই, যে কদিন মাঠে গেছি একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হয় ওই মহিলা চুরি করতে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ওই মহিলার যে পিছু করব সে সাহস নেই। যদি মহিলা খারাপভাবে ফাঁসিয়ে দেয়, আমি একা পুরুষ মানুষ। সবসময় জেঠিমা একটু রেগে যায়, বলেন আমাকেও যেতে হবে মাঠে রাতে বাস করতে। জেঠু বলে, তুমি যাবে আমার সাথে? জেঠিমা বলে, না গিয়ে উপায় আছে? ওই মহিলা কে, কেন প্রতিদিন কাঁদে সেটা তো জানতে হবে। না তো সেদিন রাতে জেঠু জেঠিমা খাওয়া দাওয়া সেরে একটা হারিকেন জেলে মাঠে চলে আসে। জেঠিমা মাচায় উঠে বসে আর জেঠু মাঠটা একবার চক্কর দিয়ে এসে মাচায় উঠে বসে। জেঠিমা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাত 12টা বাজতেই ওই কান্নার আওয়াজ আসতে থাকে। তখন জেঠু জেঠিমাকে উঠিয়ে বলে, ওই শোনো শুরু হয়ে গেছে। তখন জেঠিমা বলে, ঠিক তো, চলো ওই মহিলার পিছু করা যাক। তো জেঠু বলে, না, পিছু করলে তো মহিলা অন্য কোনো বাজে কেসে ফাঁসিয়ে দিতে পারে। জেঠিমা রেগে মেগে বলেন,
সত্যি বাপু, তোমার বুদ্ধি আর জীবনে কোনো দিন হবে না, আর তোমাকে কিচ্ছু বলার নেই। যা তা করে উনি স্বামীকে কথা বলেন। কথাগুলো উনি লিখেছেন, কিন্তু আমি বলতে পারছি না, খুব সাধারণ, হয়তো আগেকার দিনের সিনেমাতে এই কথাগুলো ইউজ হতো, কিন্তু ফেসবুক বা ইউটিউবে এগুলো কথাগুলো বলা ঠিক হবে কিনা তাই আমি বলছি না। আর এখন তো আমি আছি, এখন আর ফাঁসানোর ভয় কিসের, চলো আমার সাথে। এরপর জেঠু হারিকেনটা নিয়ে মাছা থেকে নামেন, সাথে জেঠিমাও। এরপর জেঠু আর জেঠিমা কান্নাটা যেদিক থেকে আসছে সেদিকটা আস্তে আস্তে করে সেদিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জেঠিমা কান্নার আওয়াজটা শুনে থমকে দাঁড়ায়। জেঠু বলে, কি হলো? জেঠিমা কান্নার আওয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে শোনে। এরপর জেঠুকে বলে, চিনতে পারছো কান্নার আওয়াজটা, মানে কণ্ঠস্বরটা? জেঠু বলে, কই না তো। তখন জেঠিমা বলে, আরে ওইটা মিতার ছদ্মনাম, আওয়াজটা শুনে বুঝতে পারছো না? তখন বলে, কোন মিতা? জেঠিমা বলে, রমেশের বউ। তখন কথাটা শুনে জেঠু চমকে যায়। এরপর জেঠু জেঠিমাকে ধমক দিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়েছে? সে মারা গেছে 6 মাস হলো, ও এখানে আসবে কেন, কাঁদবেই বা কেন? তখন জেঠিমা বলে ওঠেন, এটা মিতারই কণ্ঠস্বর, কোট অ্যান্ড কোট। আসলে 6 মাস মতো আগে মিতার স্বামীর সাথে ঝগড়া করে এই মাঠে এসে তাল গাছের সাথে কাপড় বেঁধে সে আত্মহত্যা করেছিল। তাল গাছে আত্মহত্যা কিভাবে করেছিল সেটা একটু অবিশ্বাস্য লাগছে। যদি দুটো তাল গাছের মাঝখানে দড়ি দিয়ে কিছু হয় সেটা আলাদা, কারণ তাল গাছের হাইট বিশাল লম্বা। তখন জেঠু একটু ভয় পেতে শুরু করে। এরপর জেঠিমা এবং জেঠু একটু কাছে যেতেই বুঝতে পারে কান্নার আওয়াজটা আসছে তাল গাছটার কাছ থেকেই। মিতাই কাপড় বেঁধে আত্মহত্যা করেছিল। জেঠু জেঠিমা বেশ কিছুক্ষণ তাল গাছটার দিকে তাকিয়ে থাকেন, তবে অন্ধকার হাওয়াতে কিছুই চোখে পড়ে না জেঠু জেঠিমার। কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা থেমে যায়। এরপর জেঠু জেঠিমা সেদিন বাড়ি ফিরে আসে। সেদিন জেঠু জেঠিমা ভয় পেল, জেঠিমার কষ্ট হচ্ছিল কান্নার আওয়াজটা শুনে। আসলে মিতা বিয়ে হয়ে আসার পর থেকে পাড়ায় কারুর সাথে মিশত না। জেঠিমা বাদে ওই হাটে বাজারে মিতা আর জেঠিমাই একসাথে গল্প করতে করতে যেত, মানে যেমন হয় আর কি, আর দুজন দুজনার সুখ দুঃখের কথা বলতো। সেই জন্য হয়তো জেঠিমা মিতার কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছিল যে মিতা মরে যাওয়ার পরও শান্তি পায়নি। আসলে মেয়েটা বিয়ে হয়ে আসার পর থেকে কখনোই শান্তি পায়নি। তার স্বামী রমেশ প্রতিদিন মদ খেয়ে এসে তাকে অত্যাচার করত, তাই সে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আর মিতার আত্মহত্যার পর মিতার স্বামীকেও পুলিশে নিয়ে গেছে। জেঠু জেঠিমা মিতার শ্বশুর শাশুড়িকে খবর দিয়েছিল। মিতা মারা যাবার কথা শুনে তারা হয়তো মিতার সাধ্য শান্তি করেছে। তারপর থেকে জেঠিমাও একা হয়ে পড়েছিল। তারপর সংসার সামলাতে সামলাতে মিতার কথা আস্তে আস্তে ভুলে যায়। কিন্তু মাঠের মধ্যে কান্নার আওয়াজ শুনে মিতার জেঠিমা তার শ্বশুরবাড়ির খোঁজ খবর নেয়। জানতে পারে মিতার শ্বশুর শাশুড়ি মিতার কোনো সাধ্য শান্তিই করেনি। তখন জেঠিমা বুঝতে পারেন মিতার আত্মা হয়তো শান্তি পায়নি। জেঠিমা জেঠুকে বলে জেঠুদের পারিবারিক পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে, মিতার শ্রাদ্ধ শান্তি করতে হবে। এরপর জেঠু একটা দিন ঠিক করে তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর একদিন রাতে জেঠু জেঠিমা আবার সেই মাঠে যায় এবং মাঠে রাত কাটায়। তবে সেদিন থেকে মাঠে আর কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। জেঠিমা বুঝতে পারে যে মিতার আত্মা শান্তি পেয়েছে। জেঠিমা একদিন ঠাকুরমশাইকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা মিতার কান্নার আওয়াজ শুনতে পেতাম, তাহলে সে কি শশা চুরি করতে আসতো? তখন ঠাকুরমশাই বলেন, মিতার আত্মা চায়নি, চোর মিতার কান্নার আওয়াজও পায়নি। আসলে মিতার আত্মা মুক্তি চাইছিল, আর একমাত্র তুমিই যেহেতু তার আপনজন, তোমার কান্নার আওয়াজ তার কান্নার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। তোমাদের মাধ্যমে সে মুক্তি চাইছিল। মানে চোর আসছিল, শশা চুরি করছিল, সেই চোরকে কিন্তু মিতা তার উপস্থিতির কোনো জানান দেয়নি, কারণ চোর তো তার কোনো রকম পারলৌকিক কাজ করবে না। জেঠু এবং জেঠিমাই যেহেতু করতে পারে, তাদের প্রতি তার ভরসা ছিল বলেই তাদেরকে কান্নার শব্দ করে তার উপস্থিতি জানান দিয়েছিল, বলতে সে চেয়েছিল আমি মুক্তি পাইনি। এরপর ঠাকুরমশাইয়ের পরামর্শ মতো গাছটি কেটেও দেওয়া হয়। তারপর থেকে মাঠে আর কোনোদিন কারোর আওয়াজ পাওয়া যায়নি। কি জানি, হয়তো 6 মাস ধরে মেয়েটি প্রতি রাতে আসতো মুক্তির আশায়। দিদি, এই ছিল জেঠুর মুখের ঘটনা।
দর্শকদের শোনাবেন, হয়তো সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তোমার মতো করে বলো। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি ভাই, কারণ তাল গাছ যখন তুমি বললে তখনই আমি বুঝতে পারলাম তুমি কোনো কারণে হয়তো জায়গা বা সেই ব্যক্তির কিছু পরিচয় গোপন করার জন্য তাল গাছ শব্দটা ইউজ করেছো। এটা আমি বুঝতে পারলাম পরে, কারণ প্রথমে আমিও শকড হয়েছি, তাল গাছে কী করে কেউ আত্মহত্যা করবে, এই তাল গাছ বিশাল ব্যাপার। তো গাছ হয়তো কোনো ছোট গাছই হবে, কিন্তু তাল গাছটা ও মানে মানুষের ছদ্মনামও এখানে গাছেরও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। বিষয়টা হলো এটাই, কারণ আমি আমার শ্রোতাদের কোনো রকম ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। তাদেরও মনে হবে যে সহেলি তাল গাছ বলছে, সহেলির কি মাথায় আসছে না যে তাল গাছে কোনো মানুষ সুইসাইড করতে পারে না। তো আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে ও অ্যাকচুয়ালি জায়গাটার নাম গোপন করার জন্য গাছটার নামও চেঞ্জ করেছে। প্রত্যেকটা মানুষ এই মিতা সব কথার না পাশে লেখা ছিল ছদ্মনাম, তাহলে কোনো নামগুলোই আসল নয়। তো ঠিক আছে, তা সে কোনো প্রাইভেসি মেনটেন করতে পারে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্রথমবার তুমি ঘটনা পাঠিয়েছো। এভাবেই অলৌকিক জনের সঙ্গে থাকো এবং ভবিষ্যতে আরও ঘটনা পাঠিও। তবে গাছের ছদ্মনামটা একটু নতুন ছিল, এই প্রথমবার। থ্যাংক ইউ সো মাচ, মজা করলাম, প্লিজ কিছু মাইন্ড করো না। চলে যাচ্ছি সরাসরি পরের ঘটনায়। সরাসরি চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আনোয়ার সাহেব। উনিও প্রথমবার ঘটনা পাঠালেন এবং উনি বলছেন, সহেলি আমি ঘটনা অনেক দিন ধরে শুনছি, পাঠিয়ে উঠতে পারিনি, বাংলাদেশ থেকে প্রতিদিন তোমার ঘটনা শুনি। থ্যাংক ইউ সো মাচ প্রথমেই আপনাকে। এটা একটা ট্রেন জাতীয় ঘটনা, ট্রেনের ঘটনা। আমি দেখছি বেশ কিছুদিন ধরে ট্রেনের ঘটনাগুলো তোমরা খুব পছন্দ করছো এবং রিকোয়েস্টও করছো সেরকম ঘটনার। তো হাতে পেলাম যখন, আমি দেরি না করে তোমাদের শুনিয়ে দিচ্ছি। লিখছেন, আমি তখন ক্লাস 9-এ পড়ি, স্কুল বন্ধ, গ্রীষ্মের ছুটি। 4 দিন বেড়ানোর পর মামার বাড়ি থেকে ফিরছি। মামার বাড়ি থেকে প্রায় 1.5 মাইল পথ পেরিয়ে রেল স্টেশনটার নাম উনি নিতে চাননি। সেখান থেকে বিকালের ট্রেন অন্যটি স্টেশনে এসে নামে। আবার প্রায় 2 মাইল হাঁটার পর আমাদের গ্রাম। আমি রওনা দিলাম প্রায় দুপুর 2টোর সময়। মামার বাড়ি থেকে 5 মিনিট হাঁটলে বাজিতপুর শহর। এই সময়টা রাস্তায় খুব একটা লোক থাকে না। একা আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আগে পিছে দেখলাম কেউ নেই। অল্প কিছু দূরে একটা জায়গা আছে, নাম নিতে বারণ করছেন, ওই জন্য আমার অসুবিধা হচ্ছে, বলতে পারছি না। সেই জায়গাটি পার হয়ে যেতে হয়, জায়গাটা নির্জন। পশ্চিম পাশে কিছু হিজল, বরুণ জাতীয় বন্য গাছপালা আছে, দেখতে ভীষণ ভয় লাগে। অনেকে বলে এখানে নাকি ভূত প্রেতের উৎপাতও দেখেছে। ঠিক এখানেই ফুলু পাগলার আস্তানা। বদ্ধ পাগল, লম্বা 6 ফুটের মতো হবে, সারাদিন একা একা ঘুরে ঘুরে বেড়ায় নির্জন স্থানে। সব সময় একটা লাঠি হাতে থাকে, কথা বলে নিজে নিজেই, লোকালয় খুব একটা আসে না, মানুষের সাথে কথাও বলে না, কি খায় কখন ঘুমায় কেউ জানে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়া তো দূরের কথা, তাকিয়েও দেখে না। মানুষ ভয় পায় তাকে, কিন্তু মানুষের খুব একটা ক্ষতি সে করে না। শুধুমাত্র চেয়ারম্যানের বাড়িতে কখনো ঢুকলে কিছু গাছগাছালি, গাছের ফলমূল নষ্ট করে দিয়ে চলে যায়। সে কারুর দেওয়া কোনো কিছু খায় না, দরকার পড়লে নিজের হাতে তুলে নিয়ে খায়। শীত কি গ্রীষ্ম একই কাপড়ে সারা বছর ঘোরে, একটা হাফ প্যান্ট গেঞ্জি তার পরিধেয় বস্ত্র। দূর থেকে দেখা যাচ্ছে আজ ফুলু পাগলা তার আস্তানায় বসে আছে। একটু ভয় ভয় লাগছে। অবশ্য রাস্তা থেকে প্রায় 20 গজ দূরে তার আস্তানা, তাড়া দিলেও আমাকে ধরতে পারবে না। দৌড়ে আমি নিজেকে রক্ষা করতে পারবো বলে মনে হয়। আমি যাচ্ছি সতর্কভাবে। কাছে যেতেই বলে উঠল, তাড়াতাড়ি যা, গাড়ি আইয়া পড়বো। আমি তো অবাক, সে কিভাবে জানে আমি কে, কোথা থেকে এসছি, কোথায় যাচ্ছি। পরে ভাবলাম পাগল মানুষ, অনেক বাতেনি বিষয় জানে। যাই হোক, অনেক নির্ভয়েই জায়গাটি পার হলাম। সড়ক পথ ছেড়ে পশ্চিম পাশে রেল লাইনে চলে গেলাম। রেল লাইন ধরে গেলে একই পথেই স্টেশনে চলে যাওয়া যায়। সড়ক পথে গেলে একটু বেশি হাঁটতে হয়। অল্প কতক্ষণ হাঁটতেই মজার একটা জিনিস দেখতে পেলাম। একটা লোক বেদে হবে হয়তো, সে চটকি কল মানে ব্র্যাকেটে লেখা পাখি ধরার ফাঁদ দিয়ে গো শালিক ধরছে। কৌতূহলেই হয়ে জিজ্ঞাসা করলাম,
লোকটি ফাঁক পেতে রেল লাইনের ওপর এসে বসল। 3-4 মিনিট পরে বলল, এভাবেই আমি বসে আছি, কিছু হয়তো পাখি ধরার কল আছে। খুব একটু অস্বাভাবিক লাগলো। লোকটি বোধহয় দৌড়ে গেল পাখি আনতে। আমি আর দেরি করলাম না, পাগলার কথাটা মনে পড়ে গেল। এ লোক যা করছে করুক, তাড়াতাড়ি না গেলে ট্রেন ফেল করব। পা চালিয়ে হেঁটে স্টেশনে পৌঁছে গেলাম। এখানে সন্নিকটে একটি জায়গা একটি জিনিসের জন্য বিখ্যাত। মিঠা পানির মাছ এই জায়গায় দেশব্যাপী সুপ্রসিদ্ধ। সমস্ত অঞ্চলের মাছ এখান থেকে আসে, নানা জাতের মাছ, রুই, কাতলা, চিতল, মৃগেল, আইড়, বোয়াল ইত্যাদি। বিশাল বিশাল মাছের সাথে ছোট মাছও রয়েছে। রেল স্টেশনে এইসব মাছ প্যাকিং হয়, তারপর রেখে যাওয়া বগিতে ভরে রাখা হয়। ফিরতি ট্রেনে বগি গেঁথে দিলে চলে যায় ঢাকায়। যেহেতু আর ট্রেন ফেল করার ভয় নেই, তাই দাঁড়িয়ে আছি, মাছ প্যাকিং দেখতে লাগলাম। বেশিক্ষণ দেখা হলো না, প্যাকিংয়ের শেষ পর্যায়ে ছিল, ট্রেন আসার সময় হয়ে গেছে। প্যাকিংয়ের কাজে নিয়োজিত লোকগুলো দ্রুত মাছের পেটিগুলো সাদা বগিতে ওঠাতে ব্যস্ত হয়ে গেল। স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। ট্রেন আসার পুরোপুরি সময় হয়েছে। এই বুঝি ঘন্টায় ঢং ঢং আওয়াজ পড়ল। আমি তখন রহমান বোয়াতির দাঁতের মাজন বিক্রির আসরে। বোয়াতি সারিন্দার তারে টুংটাং সুর তুলছে, কিন্তু গান ধরছে না, আর সমানেই দাঁতের মাজনের গুণগান করে যাচ্ছে। ফাঁকে ফাঁকে গলা ছেড়ে 2-1 টানও দিচ্ছে। তার গানের গলাটিও বেশ, কিন্তু দুঃখের বিষয় বোয়াতির পুরো গান কোনোদিনই আমার শোনা হয়নি। সব সময় ক্যানভাস করায় ব্যস্ত থাকে। গান তার দর্শক ও ক্রেতা আকর্ষণে কৌশল মাত্র। পাশে কাঁঠাল গাছের নিচে বসে বয়াতির কাণ্ডকীর্তি দেখতে লাগলাম। ট্রেনের খবর এখনো হয়নি, খবর হলে ঘন্টা পড়বে। 2-1 জনে উঠে গিয়ে খবর নিচ্ছে ট্রেন কোথায় আছে, কিন্তু কোনো সুস্পষ্ট খবর কেউ আনতে পারছে না। বলা বলি হচ্ছে ট্রেন আসতে নাকি দেরি হবে। কোথায় যেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমার কোনো ধারণাই নেই এসব বিষয়, শুধু জানি ঘন্টা পড়লেই ট্রেন আসবে। যাত্রীরা যার মতো গল্প গুজবে ব্যস্ত। 6টা বেজে গেল, ঘন্টা বাজছে না, ট্রেনও আসছে না। সবার সাথে আমিও গেলাম স্টেশন মাস্টারের রুমে। জানা গেল ট্রেন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এরপর দেখা গেল স্টেশন কিছুটা ফাঁকা ফাঁকা। পরে স্টেশনের যাত্রী যারা ছিল সবাই চলে গেল। আমার আর যাওয়া হয় নাই। যেখানে যাব, যেহেতু বারবার উনি জায়গার নাম নিতে বারণ করেছেন, তাই আমাকে একটু থেমে যেতে হচ্ছে বন্ধুরা। 2টি বড় বড় রেল ব্রিজ পড়ে যা আমি পার হতে পারি না। দূর স্টেশনের অল্প সংখ্যক যাত্রীরা আছে। যাত্রীরা বলা বলি করছে আরও 4 কিংবা 5 ঘন্টা লাগবে ট্রেন আসতে। আমি কিংকর্তব্য বিমূঢ়, কি করব বুঝতে পারছি না। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন আর মামার বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না। ট্রেন আসতে মাঝরাত হয়ে যাবে। কেমন করে স্টেশন থেকে তখন বাড়িতে যাব? মনটা বিষাদে ভরে গেল। উপায়ান্তর না দেখে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্ল্যাটফর্মে আরও মাত্র 7-8 জন যাত্রী। তাদের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছি। আমি ছোট মানুষ বলে হয়তো তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, কই যাইবা বাবু? জায়গার নাম বললাম, উত্তর দিলাম, আর কিছু জিজ্ঞাসা করলো না। টং টং করে ঘন্টা বেজে উঠলো। নিশ্চিত হলাম ট্রেন আসছে। রাত 12টার দিকে ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো। উঠলাম, একেবারে ফাঁকা। দেরিতে আসার কারণ যাত্রী নেই। একটা সিটে বসে ভাবতে লাগলাম, যদি কোনো লোক স্টেশনে না নামে, আর নামলেই বাকি, আমার রাস্তায় কাউকে যদি না পাওয়া যায় তাহলে বাড়ি যাব কেমনে? এইসব ভাবতে ভাবতেই ট্রেন এসে আমার গন্তব্য স্টেশনে নামলো। 3 জন মাত্র লোক ট্রেন থেকে নামলাম, সাথে আমিও। কামনা করতে লাগলাম পরিচিত কাউকে পাওয়ার। কয়েক মিনিট এদিক ওদিক চোখ বোলালাম, না, কেউ নেই। একটা কাঁদো কাঁদো ভাব, গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। কি করব এখন? যে 3টা লোক নামলো তারা সব দক্ষিণ দিকে যাচ্ছে। আমি কিছুটা ভরসা পেয়ে তাদের পিছু নিই, কিন্তু বিধিবাম লোকগুলো ধূপখালির পথ ধরে ডান দিকে চলে গেল। ব্যাস, আমি সম্পূর্ণ একা। নির্জন রাস্তা, আধো অন্ধকার রাত, বৈশাখ মাস। আকাশে চাঁদ থাকলেও মেঘের আনাগোনায় জোছনার আলো মলিন।
ভয়ে ভয়ে পথ চলছি। রাস্তার দুপাশে কিছু ঘরবাড়ি থাকায় মনের কোণে কিছুটা ভরসার আভা লেগেছিল। উপায়ান্তর নাই, যেতেই হবে। এতটা রাস্তা কিভাবে একা একা যাব ভাবতেই গা শিউরে উঠছে। পুরো পরিবেশ নিস্তব্ধ। তখন রাত অনেক হয়েছে, ঘড়ি নেই। অনুমান করতে পারলাম না দু একটা নিশাচর পাখির শব্দ ছাড়া আর কোনো কিছুরই শব্দ আসছে না। সাহস করে হাঁটতে হাঁটতে আরও কিছুটা পথ এগোলাম। নাসি নামটা পুরো বললাম না, গ্রামের দিকে একটা রাস্তা গিয়েছে। দাঁড়িয়ে ভাবছি এদিকে দিয়েই চলে যাব কিনা, কিন্তু পরে আবার ফসলের বড় মাঠ পার হয়ে যেতেই হবে। সেখানেও তেমন ভরসা পাওয়ার মতো কোনো কিছু আছে বলে একেবারেও মনে হচ্ছে না। ভয়ের কারণ অনেক আছে। অবশেষে স্থির করলাম বরাবরের রাস্তাতেই যাব। সাহস নিয়ে চলছি। আবোল তাবোল নানান কথা মনে আসছে। কবে কোন সময় কোথায় রেল ব্রিজের পাশে পুকুরে কি যেন কে ভূত দেখেছে, ভয় পেয়েছে, কাকে কুড়ের প্রাণীতে চুবিয়েছে জলভূতে। কিছু ইচ্ছা না থাকা সত্ত্বেও মনে নানা রকম আকতা কুকতা আসছে। কুড়ের পাড়াটাই বেশি ভয়ের। প্রায় 1 কিলোমিটার সামনে কোনো জনবসতি নেই। বড়ই বিপদসংকুল রাস্তা। শুনেছি কুড়ের পাড়ের রাস্তাটার দক্ষিণ পাশে নাকি একটা চিতাও আছে। এগুলো পার হয়ে যেতে হবে। অসহায় আমি একা একা পথে যাচ্ছি। হঠাৎ একটা চামচিকি কান ঘেঁষে উড়ে চলে গেল। ভয়ে গা দিয়ে ঠান্ডা হাওয়া চলে গেল। কাঁটা দিয়ে উঠল গোটা গা। চামচিকা নাকি কোনো অশরীরী আত্মা, কে জানে বাবা। আর একটু যেতেই বাম পাশে ঝোপে পাখির ডানা ঝপটানোর শব্দ। একটা পাখি বিশ্রী কু কু স্বরে ডেকে উঠল। ভয় আমার বাড়তে লাগলো। গা শিউরে উঠছে বারবার। শরীর থেকে ঘাম ঝরছে। সামনেই সেই জায়গা, সব থেকে বড় ভয়ঙ্কর। আচমকা বাঁদিকে চোখ পড়তেই দেখলাম রাস্তার পাশে বেশ বড় একটা ঝোড়ের মতো। দাঁড়িয়ে গেলাম। রোজ এই রাস্তায় যাতায়াত করি, এমন ঝোপ তো কখনো চোখে পড়েনি। যেতে হবে এর পাশ দিয়েই। হালকা বাতাসে নাড়াচাড়া করছে ঝোপের গাছপালা। সাহস করে ঝোপটা পার হয়েই গেলাম। আস্তে আস্তে আকাশের কালো মেঘগুলো সরে গিয়ে জোছনার আলো স্পষ্ট হচ্ছে। পরিষ্কার দেখা যায় কুড়ের পাড়ে তাল গাছটি শটান দাঁড়িয়ে আছে। এটাই সব ভূতের আশ্রয়খানা। তাল গাছটার দক্ষিণ পাশ দিয়ে আবার যাবার রাস্তা। কুড় থেকে যে খালটা বেরিয়ে গেছে তাতে সামান্য পানি আছে। পার হতে সমস্যা নেই, কিন্তু যদি ভয় পাই জলভূতে টেনে আমাকে যদি নিয়ে যায়। ইতস্তত করতে করতে একটা সময় খাল পাড়ে চলে এলাম। সেকেন্ডে খাল পার হয়ে এক দৌড়ে রাস্তার ওপর উঠলাম। কানে শব্দ আসছে, কুড়ের পানিতে ভূতেরা দৌড়ঝাঁপ লাফালাফি করছে। মনে হতে লাগলো কেউ যেন আমার পিছু নিয়েছে। ধরে বুঝি ঘাটটি মোটকেই না দেয়। ঘামে সারা শরীর ভিজে গিয়েছে, পা যেন আর চলছে না। চাঁদের আলো তখন খুবই স্পষ্ট। চারিদিকে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। না, দাঁড়িয়ে থাকা আর যাবে না। আবার সামনে রয়েছে চিতা। কোনো কিছু আর ভাবতে পারলাম না, দিলাম দৌড়। এক দৌড়ে একটি হিন্দু বাড়ির কাছে চলে এলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি। ভয় কিছুটা দূর হলো। পাশেই বাড়ি, মানুষজন আছে। দক্ষিণ দিক থেকে একটা দমকা হাওয়া এসে শরীরটা ঠান্ডা করে দিয়ে গেল। ফুটফুটে জোছনায় আবার বাড়ির পথে রওনা দিলাম। সামনে মাত্র 100 গজ গেলেই আমার গ্রামের মেঠো পথ। এগোতে লাগলাম। 1 কিলোমিটার পথ গেলেই বাড়িতে পৌঁছে যাব। ভৌতিক কোনো জায়গা আর সামনে নেই বললেই চলে। রাস্তার দুপাশের পাট বীজ বপনের জন্য তৈরি করা জমিগুলো চাঁদের আলোতে মনে হচ্ছে সাদা চাদরে ঢেকে আছে। কিছু কিছু জমিতে ছাই ও শুকনো গোবর ছোট ছোট স্তূপ করে ফেলে রাখা হয়েছে। বড় রাস্তা ছেড়েই গ্রামের পথ ধরেছি। আমি বালক, মাঠের ভেতর দিয়ে রাত দুপুরে একা ভয়ার্থ মনে বাড়ির দিকে যাচ্ছি। ফুরফুরে দক্ষিণা বাতাস বইছে। 50 গজের মতো এগিয়েছি সবে মাত্র। কিন্তু এ কি, সামনে একটু দূরে চোখ পড়তে গা ছমছম করে উঠল। রাস্তার পশ্চিম পাশে মাত্র 30 গজ দূরে একটা বিশাল আকৃতির লোক গায়ে সাদা কাপড় জড়িয়ে বসে আছে। ও মা গো! আবার 2 হাত নেড়ে নেড়ে কাকে যেন আসার আহ্বানও করছে। দাঁড়িয়ে গেলাম, কি করব? কান যেন গরম হয়ে গেল। গা শিউরে শিউরে উঠছে। কি করি এখন? কিচ্ছু ভাবতে পারছি না। সুরা পড়ব, তাও তো ঠিক মতো মুখ দিয়ে ফুটছে না। গায়ের সব লোম যেন দাঁড়িয়ে গেছে। এত ভয়ঙ্কর জায়গা বিনা বাধায় পেরিয়ে চলে এলাম, কিছু দেখলাম না। এখন বাড়ির কাছে এসে ভূতের খপ্পরে।
চলার মতো গায়ে যেন শক্তি নেই, পা যেন তুলতে পারছি না। দোয়া দুরুদ যা ছিল এলোমেলোভাবে পড়ে যাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। এত বাতাস বইছে তবু আমার গা থেকে ঘাম গড়িয়ে পড়ছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল আকৃতির ওই ভূত ব্যাটা বসে দু হাত নেড়ে যাচ্ছে, আর কোনো পরিবর্তনই নেই। হুজুরদের কাছ থেকে শুনেছিলাম আস্তাগফিরুল্লাহ পড়লে নাকি ভূত শয়তান পালিয়ে অদৃশ্য হয়ে যায়, কিন্তু কয়েকবার তো পড়লাম, কই ব্যাটা ভূতের তো কিছুই যাবার নাম নেই। মনে সাহস সঞ্চয় করলাম, ভালো করে লক্ষ্য করলাম ভূত ব্যাটা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে হাত নাড়ছে। আমাকে দেখেছে বলে মনে হয় না, মনে হয় ভাবলাম দৌড় দিয়ে একটা। গ্রামের প্রথম বাড়িটা মুনতাজ মিস্ত্রির, বাড়িটা বেশি দূরে না। খানিক ভেবেই দৌড় দিলাম, এক দৌড়ে তার বাড়ির সামনে চলে এলাম। দাঁড়িয়ে হাঁপাচ্ছি, তখনই মিস্ত্রি হারিকেন নিয়ে বোধহয় পেশাব করতে যাবে বলে বেরিয়েছে। হাঁপাতে হাঁপাতে ওনার সামনে গিয়ে বললাম, উনি আঁতকে উঠলেন। সম্পর্কে দাদা ছিলেন, বলে উঠলে, কিরে অত রাইতে তুই কোথা থেকে আসছোস? দাদা, আমি মামুর বাড়ি গেছিলাম, গাড়ি আইতে লেট করছে। কাঁদো কাঁদো স্বরে উত্তর দিলাম। তুই অত ঘামছোস ক্যারে? ডরাইছোস? কিছু দেখছো নাকি? হ দাদা, মুরজাই শহরের ধারে ক্ষেতের মাইজরে বিরাট বড় একটা সাদা কাপড় পইরা বইসা আসছে, দুই হাতে আবার ডাকতাছে। কস কি? আমি দৌড়া আসছি। তুই তো ডট ছড়ে, কই কি দেখছস বল? বলে আমার হাত ধরে ভূতের দিকে এগোতে লাগলেন। অনেক অভিজ্ঞ মানুষ, সাহসীও বটে, অনিচ্ছা সত্ত্বেও আমাকে এক প্রকার টেনে নিয়ে চললেন। তখন চাঁদের আলো স্পষ্টই ছিল, দূর থেকে সব দেখা যাচ্ছিল। আমি শক্ত করে ডান হাতে ওনার হাত ধরে আছি। কয়েকটা দিকে চাইতে চাইতে কতকটা সামনে যেতেই আঙুল তুলে দেখালাম, ওই দেখেন। উনি তাকালেন। আমরা এখন পেছন দিক থেকেই দেখছি, বসে আছে আগের মতোই। মিস্ত্রি এগিয়ে যাচ্ছে, তার কোনো ভয় ডর নাই। আমার কিন্তু ভয় করছে। তখনও বাতাস দক্ষিণা বয়ে চলেছে, যতই যাচ্ছি আরও স্পষ্ট হচ্ছে ভূতের আকৃতি। ভূত ব্যাটা সাদা কাপড় জড়িয়ে যেভাবে বসে আছে, বসেই আছে, পেছন থেকে শুধু হাতগুলো দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, যত কাছে যাচ্ছি ভূতের আকৃতি বাড়ছে। মিস্ত্রি তো কোনো কথাই বলছে না, হাত ধরেই আছে। ভয়ও লাগছে, কৌতূহল হচ্ছে ভূত দেখার। ভূতের অবস্থান একই আছে, নড়ছে না, বসেই আছে। এবার একেবারে কাছে চলে এলাম। আচমকা জোরে একটা বাতাস বয়ে গেল। জমিতে ফেলে রাখা ছাই আর ধুলোবালি, চারদিকে অন্ধকার। একটা কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল মুহূর্তে। আমি শক্ত করে মিস্ত্রির হাত ধরে বসে আছি। কালো মেঘটা সরে গিয়ে চাঁদের আলো স্পষ্ট হলো। মিস্ত্রির নীরবতা ভেঙে বলল, কিরে ভূত কই? তাকিয়ে দেখলাম ছায়ের স্তূপ, ভূতের ছাইবর্ষ। বেশ বড় ছায়ের স্তূপের উত্তর পাশে দুটো লম্বা লম্বা শুকনো কলা পাতা ঝুলছে আর বাতাসে নড়ছে। তাই দেখেই আমি এতক্ষণ ভয় পেয়েছি। ঘটনাটা একদম অন্যরকম, খুব সাসপেন্স রেখেছিলেন উনি, যে সত্যি মানে ভূত দেখবো 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 দেখবো, লাস্টে জানা গেল ছাইয়ের গাদায় কলা পাতা রাখা আছে। এরকম ঘটনা আমি প্রথমবার পড়লাম। যখন সবাই বলেন এত ভূত কী করে লোকে দেখে, তাদেরও আজকে একটা প্রশ্নের উত্তর তারাও পেয়ে গেলেন। সব সময় সব কিছু ভূত হয় না, কিছু কিছু মানুষের দৃষ্টিভ্রম হয়। ভৌতিক ঘটনা তো অবশ্যই ঘটে, দৃষ্টিভ্রমও তার সঙ্গে ঘটে, তার প্রমাণ এই ঘটনা। উনি আমাকে প্রচুর জায়গার নাম নিতে বারণ করেছেন, আমি চেষ্টা করেছি সেগুলোকে উৎস করে ঘটনাটা বলতে। জানি না তোমাদের শুনতে কেমন লাগলো, তবে যে জায়গাগুলোর পাশে নামগুলো বলতে না করেনি সেগুলোর নাম আমি নিয়েছি। কিছু কিছু জায়গায় পুরো নামটা না নিয়ে অর্ধেকটা নাম নিয়েছি, এবং বাঙাল ভাষা আমার একদমই আসে না, আমি চেষ্টা করেছি বলার। আশা করি উনি মনক্ষুণ্ণ হবেন না। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত দূর থেকে ঘটনা পাঠিয়েছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন। কথা না বাড়িয়ে বন্ধুরা, আজ সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট বক্স সেকশানে কারা কারা কমেন্ট করেছো চলো একবার দেখে নিই। অনেকেই কমেন্ট করো, দিদি আমার কমেন্টের উত্তর দাও না। তো সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি।
কমেন্ট করেছেন অমিতাভ চন্দ্র, অসাধারণ, আপনার গল্প বলার জন্যই আমি শুনি। থ্যাংক ইউ সো মাচ। এই কথাগুলো যে আমাকে কতটা অনুপ্রেরণা দেয় আমি বলে বোঝাতে পারবো না। জয়শ্রী সেনগুপ্ত, দারুণ লাগলো। অলোক রানা, দিদি ঘটনাগুলো ভালো লাগলো, আমি আপনার গল্প শোনার জন্য ওয়েট করে থাকি। থ্যাংক ইউ ভাই। সুদেশনা সিনহা রয় লিখেছেন সাংঘাতিক ছিল ঘটনাটা। সুদীপ্ত ব্যানার্জি হার্ট সাইন পাঠিয়েছেন। হর্ষ ডিএস রয় লিখেছেন জাস্ট স্পিচলেস। থ্যাংক ইউ। রাজু বসাক লিখেছেন দ্য লাস্ট ওয়ান ওয়াজ এক্সেলেন্ট। রত্না দেবনাথ লিখে তোমার ঘটনাগুলো শুনতে খুবই ভালো লাগে, লাভ ইউর চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ধীরেন সিং লিখেছেন নাইস। ইউজার XL7M লিখেছেন ডাক্তার মনের মানুষ নিষ্ঠুর হয় না, সবাই হয় না, ভালো মানুষও পৃথিবীতে আছে। সিঙ্গিং স্টার কবিতা লিখেছেন রিয়েলি সুপার সিস্টার, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। দামিনী লিখেছেন নাইস এপিসোড, লাভ ফ্রম বেলঘড়িয়া। গীতা গোস্বামী, তোমার ঘটনা আমি শুনছি গো দিদি ভাই, আমাকে ভুলো না কিন্তু। মা ছিছি, আপনাকে ভুলতে পারি? আপনি কত বয়োজ্যেষ্ঠ, আর আপনি প্রথম থেকে অলৌকিক জনের সঙ্গে আছেন। এত প্রথম মানে যখন একদম শুরুতে, তখন থেকে আপনার কমেন্ট আমি, এমন কোনো এপিসোড যায়নি যেখানে আপনার কমেন্ট আমি পাই না। আমি যেহেতু সবসময় চেষ্টা করি নতুনদের কমেন্টস একটু পড়ার, অনেক সময় পুরনো অনেকের কমেন্ট পড়া হয় না, তো প্লিজ তারা একদম মনে দুঃখ পাবেন না। মাধুরী দাস, কোনো কমেন্ট করব না দিদি, আমার একটা কমেন্টেরও উত্তর দেন না। আচ্ছা, তোমার নাম যদি ভুল বলে থাকে আমাকে প্লিজ শুধরে দিও। আমার মনে হলো এটা মাধুরী দাস 230 না। আমি তোমার কমেন্টসে উত্তর দিয়েছি, তোমার নামটা আমি ঠিকঠাক বললাম কি না আমাকে একটু বলো। সুদীপ মান্না, কেমন আছো দি ভাই? ভালো আছি। ইউজার XL7 লিখছেন বোন এত দেরি হয়ে গেল। হ্যাঁ সত্যি, কিছু কিছু সময় আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, প্রায় হয়তো দেরি হচ্ছে। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব খুব তাড়াতাড়ি এপিসোডগুলো দেওয়ার। আর একটা কমেন্ট খুব আসছে যে নতুন কোনো চ্যানেল খুলে ক্রাইম স্টোরি আপলোড করার, যিনি পাঠাচ্ছেন তিনি জানেন কে লিখছেন। তো আমি বলবো দেখুন, আমি অলরেডি একটা সংস্থায় চাকরি করি, বাড়ি ফিরতে প্রচুর দেরি হয়ে যায় এবং আমার কোনো টিম নেই, আমি একা কাজ করি। তো আমি এখানেই গল্প আপলোড করতে করতে এত দেরি করে ফেলছি, মাঝে মাঝে এত নেটওয়ার্কের প্রবলেম থাকে, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তো নতুন চ্যানেল এখন সামলানোর মতন সময় বা ম্যান পাওয়ার কোনোটাই আমার কাছে নেই। আর এই চ্যানেলটা আমার করা আমার নিজের খুব ভালো লাগার একটা জায়গা। ভৌতিক ঘটনা ছোটোবেলা থেকে শুনতে ভালোবাসতাম, গল্পের সঙ্গে ঘটনা প্রচুর শুনে বড় হয়েছি, সেসব ঘটনা প্রচুর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, মনে হয় না আর কিছু বাকি আছে। সেখান থেকেই ভালো লাগা আসি, ভালো লাগার থেকেই অলৌকিক জোন স্টার্ট করা। তো দ্বিতীয় কোনো চ্যানেল খোলার এই মুহূর্তে কোনো সম্ভাবনা বা প্ল্যান আমার নেই। থ্যাংক ইউ আপনাদের মতামতের জন্য। AVI4X লিখেছেন খুব ভালো লাগলো, অন্যায়ের বিরুদ্ধে অ্যাটলিস্ট বললেন। হ্যাঁ, বলতে তো হবেই। আমরা তো যে যাই কাজের মধ্যে থাকি না কেন, রাত 12টা হলেও তো আমরা মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছি। আর আমরা বেরোবো বলে বেরোইনি, আমরা প্রত্যেকে মন থেকে জাস্টিস চাই। অনিন্দিতা বিশ্বাস লিখেছেন আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে কালো পুটুলিটা উনি আগে দেখতে পাননি কেন? সাধু বাবা গাড়ি থেকে নেমে গেছেন অনেকক্ষণ আগে, তারপর থেকে বস্তুটা ওনার চোখে পড়লো না। আর গাড়ি চালাতে চালাতে ঝগড়াটা হলো কেন? ওনার বাবা মা স্ত্রী তো জানতেন উনি সারা রাত ধরে লং ড্রাইভ করছেন, জেনে শুনে কেন? আচ্ছা, অনিন্দিতা, আপনার প্রশ্নের উত্তর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এবং আমি যতটুকু জানতে পারলাম উনি যা বললেন, অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এমন, মানুষের হাতে কিছু থাকে না। ব্ল্যাক ম্যাজিকের আমার রিলেটিভের মধ্যে একটা ঘটনা আমি জানি, তার ইচ্ছা নেই, আমি কোনোদিনই হয়তো শেয়ার করব না। এখানে ওনাদের অশান্তি হয়েছে, বাড়িতে ভাঙচুর হয়েছে, এটা সামান্য বিষয়, তার গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে। তার আর তার স্বামীর এত ভালো সম্পর্ক, কেউ বিশ্বাস করতে পারতো না এই সম্পর্ক কখনো ভেঙে যেতে পারে, কিন্তু সেটা ভেঙে গেছে। এবং ভেঙে গেছে মানে একদম তারা বিবাহ বিচ্ছিন্ন। যারা তাদের দেখেছে প্রথম থেকে চিনে, তারা আজও তাদের কাছে বিস্ময়। তো ব্ল্যাক ম্যাজিকের সব কিছু করা সম্ভব, ভালো সম্ভব, মানে ভালো কাজ করতে হয়তো খুব কঠিন। যারা যারা ঘটনা পাঠাতেন আগে, যেসব
সাধুরা বা অনেক তন্ত্র সাধকরাও ঘটনা এই চ্যানেলে পাঠিয়েছেন। তারা একটা কথা বারবার বলেছেন, মানুষের ভালো করা কিন্তু খুব শক্ত, খারাপ করা বড্ড সোজা, তাই খারাপ করতে সবাই চায়, কিন্তু যারা খারাপ করে তারাও কিন্তু রেহাই পায় না, তাদেরও কিন্তু তার দায়ভার নিতে হয়। কেন ভগবান ছাড় দেন, ছেড়ে দেন না। আর দেখতে কেন পাননি, কেন গাড়িতে যেহেতু বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক ছিল এবং সেফটির জন্য গাড়িতে লাইট ভেতরে যে জ্বালাননি, যেহেতু সারা রাত গাড়ি চালাচ্ছেন, গাড়ির ভেতরে লাইটটা জ্বালাননি। আর যেখানে ড্রাইভারের পাশের সিটে উনি বসেছিলেন সাধু বাবা, আপনারা নিজেরাও একটু কল্পনা করে দেখবেন, এসইউভিগুলোর সিটের পাশে একটা ছোট্ট হালকা একটা ফাঁক থাকে, সেখানে একটা কালো পুটুলি পড়ে গেছে অন্ধকারের মধ্যে, ন্যাচারালি দেখতে পাননি। ও পুটুলিটা দরজা খোলার সঙ্গে যদি রাস্তায় পড়ে যেত তাহলে হয়তো প্রবলেমটা সলভ হতো। সেটা ওখানে ওভাবেই প্লেস করা হয়েছে নাকি সত্যি ওটা রকমভাবে আটকে ছিল, এটা একটা বড় প্রশ্ন। তো এটা সম্পূর্ণ ওনাদের সঙ্গে করা হয়েছিল, মানে ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করেই হোক, সাধু বাবার জন্যই ঘটনাটি তাদের জীবনে ঘটেছিল। ওনাদের কোনো হাত ছিল না, কারণ বাবা মা স্ত্রী, এটাই তো একটা অদ্ভুত, তারা তো জানে তাদের ছেলে লং ড্রাইভ করছে, তারা ফোন করে ঝগড়া করবে কেন? আর ঝগড়ার কোনো টপিকই নাকি তাদের পরে মনে পড়ছিল না যে কিসের জন্য আমাদের ঝগড়া শুরু হলো। এটাও সবথেকে বড় অদ্ভুত বিষয়। ওই জন্য আমি বলতে চাই, অন্ধকার গাড়িতে পুটুলি উনি দেখতে পাননি, যেন গাড়ির লাইট জ্বালাননি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে এভাবেই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।